মানে অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দেই। উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা গত কয়েকদিন থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াগুলোতে সবথেকে বেশি যে আলোচিত বিষয়টি দেখেছেন সেটি হলো যে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। বেনজির আহমেদের মেয়ের নামে, বউয়ের নামে বিভিন্ন জায়গায় অসংখ্য সম্পত্তির খোঁজ কিন্তু পেয়েছে দুদক। পাশাপাশি এখানে এবারে এই সম্পদগুলো নিয়ে কিভাবে তিনি এত টাকার মালিক হলেন, অর্থাৎ যেখানে বেনজির আহমেদ পুলিশের যে সকল পদে তিনি ছিলেন, এএসপি থেকে শুরু করে পুলিশের আইজিপি হয়েছেন, সে পর্যন্ত তার আয় ছিল সরকারি হিসাব মোতাবেক তার আয় হওয়ার কথা সমস্ত বেতন ভাতা সহ 1,74,00,000 টাকা এরকম আর কি। তো এর মধ্যে তার শত শত কোটি টাকার মালিক তিনি কিভাবে হলেন সেটা নিয়ে কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ব্যারিস্টার, আপনারা সবাই তাকে চিনে থাকবেন, সাইদুল হক সুমন। ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু এবার একেবারেই সবকিছু গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। বেনজির আহমেদকে নিয়ে তিনি একেবারে হাটে হাড়ি ভাঙার মতো করে সবকিছু বলে দিয়েছেন। তো কথা না বাড়িয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব বেনজির আহমেদের এ সকল সম্পদ নিয়ে কি বললেন সেই বক্তব্যটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। 30 তারিখে কালের কণ্ঠে একটা রিপোর্ট হয়, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যে সাবেক আইজিপি বেনজির আহমেদ উনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তো যে পরিমাণ সম্পদ, মানে অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দেই। তো উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ, তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি, যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন। উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি। কিন্তু 1.25 কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না, মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই, এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না, সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে, কেউ কোনো কথা বলবে না। আর দুদক আল্লাহ মাহবুব জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কি এটা, আমি তো অনেকদিন ওয়েট করছি, এটা আমি তো আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি। তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই, একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো, খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন, কোন জায়গায় অশনি সংকেতটা, কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে কি, তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে। যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। তাই উনি যদি আদর্শ পরেররা ধরে নেয়, তাহলে এরাও 800, 900, 1000 করে বিঘা কিনা লাগবে। তারপর আসতেছেন নিচের যারা আসতেছে, যারা অসৎ, এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন, তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না, মেয়েরে পড়াইতে পারি না। আর বেনজির সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট আছে। আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা, ভাড়া বাসায় থাকতে হয়। তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোটো ফ্ল্যাট আমার দিছে ওই নেমিখানের মধ্যে, তাও আবার 2টা রুম দেয়। ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয়, পুরাতন এমপিদেরকে বেশি দেয়। তাই এখন এগুলো যদি চলতে থাকে, আর আরেকটা জিনিস দেখেন, মরার উপর খরার গা, এমপি হওয়ার কারণে আমার 2টা উপজেলা চালাইতে হয়, 2টা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা 2 নম্বরই করো না? এরা যদি বলে আপনি আমার চাকরি দিচ্ছেন, যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে, আর আপনি আমার এইসব করলে চলবে? তা আমি এদের কি কন্ট্রোল করবো কিভাবে? আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয়, আমি কি করবো? কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমনকে এমপি না মানলে কি হয়? তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার চেয়ে একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি। আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই, এইসব জায়গায় নক করবো। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না, তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি।
1 তারিখে আপনি জয়েন করেছেন কর্মসূচিটা, ম্যাক্সিমাম মিডিয়া চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আপনি সেগুলো ইস্যুতে কেন যাচ্ছেন না? বেনজিরের যে এখন যে ইস্যুটা, যে সময় না হয় সেটা কার মধ্যে হবে? শুনেন, আমি যতগুলা রিট এখানে করেছি, যতগুলাতে চূড়ান্ত পরিণতি হয়েছে, যেটাতে চূড়ান্ত পরিণতি হয় নাই, যেগুলাতে চূড়ান্ত পরিণতি হয় নাই, এগুলাতে আমার অভিযোগ চূড়ান্ত রকমের দেশের প্রতি অবমাননা হয়েছে। কারণ আমি তো এককভাবে দেশের মালিক না যে অবমাননা হইলে সব দায়িত্ব আমার। আমি আমার জীবন যৌবন সব কিছু একটু রিস্কে রেখে আমি এগুলা সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসছি। বিচার তো কয়েক প্রকার হয়, একটা হচ্ছে গিয়ে হয়তো কাঠগড়ায় দাঁড়ায় না, কিন্তু মানুষের বিবেকে, মানুষের বিবেচনায় তো একটা বিচার হয়। তো আপাতত না হয় এগুলা চলতে থাকুক, কেউ না কেউ এইসব জিনিস, এই শুনেন পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায়, হয়তো পতাকার দাম কতটুকু থাকবে আমি জানি না, কিন্তু তাও তো ধরেন একটা মামলা, আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরাহা করতে পারছি, হচ্ছে কি আপনার সেরাটনের মামলা, সালাম মুর্শিদির মামলা, তারপরে সালামের মামলা পারি না, এটা সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিচ্ছেন। কিন্তু শুনেন, আমাদের ট্রায়ালে আইন দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু এতক্ষণ ব্যারিস্টার সুমনের বক্তব্যটি শুনলেন। কিভাবে বেনজির আহমেদ শত কোটি টাকার মালিক হয়েছেন, মেয়ের নামে, বইয়ের নামে, কিভাবে জায়গায় জায়গায় জমি কিনেছেন, কিভাবে এত টাকা উপার্জন করেছেন সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তিনি কিন্তু ফাঁস করেছেন। এরপর যে মানবজমিন থেকে একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছে, এখানে বলা হচ্ছে আরও হিংস্র হয়ে উঠছে শাসক গোষ্ঠী, বলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। মিথ্যা ও সাজানো মামলায় ফরমাশি রায়ের মাধ্যমে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির নির্বাহী কমিটির সহযোগ বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, 7ই জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মানা বিরোধী দল, ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে। মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করছে। মীর নওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমেরই আরেকটি বর্ধিত প্রকাশ। মির্জা ফখরুল বলেন, সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদদে মিথ্যা ও বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদেরকে সাজা প্রদান সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং মীর নওয়াজ আলী নেওয়াজের সাজা বাতিল সহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখে আসলেন। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, আপনারা এক কথায় বলতে গেলে প্রতিবেদনটি দেখলেন এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব যে কথাগুলো বলেছেন সেটিও কিন্তু আপনারা শুনে এসেছেন। অর্থাৎ এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলতে চেয়েছেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট। তিনি যেটি বলেছেন যে আরও হিংস্র হয়ে উঠছে শাসক গোষ্ঠী, অর্থাৎ 7ই জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত সরকার যতটা হিংস্র ছিল তার পরবর্তীতে আরও বেশি হিংস্র আচরণ করছে, এই ধরনের মন্তব্য সরাসরি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি পরবর্তী আপডেট পেতে অর্থাৎ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। আপনাদের সাথে দেখাবেন নতুন কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।